আমাদের 7 দিনের ধারাবাহিকের আজ চতুর্থ দিন নিয়ে। আগের গল্পগুলো যদি শুনে না থাকেন তাহলে তো মিস করেই গেছেন। আর দেরি না করে অবশ্যই যে শুনে আসুন। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশরীরী। সে দেরি না করে শুরু করছি আজকের গল্পটি। তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল লোমেস বাংলায়। আর সকলের বিবৃতি শেষ হইলেই শৈলিনীর ওপর তাগাদা হইল। এবার এ বিষয়ে তোমার কি অভিজ্ঞতা আছে বলো। শৈলিন বলিল, আমার বরং ছেড়ে দাও। সুধীর প্রশ্ন করিল, তার কারণ? শৈলিন বলিল, আমি যদি কিছু বলতে চাই তোমরা তার মধ্যে নিশ্চয়ই কোনো গল্পের প্লট আছে বলে মনে করে বসবে। ফলে এমন সন্দেহের সঙ্গে প্রত্যেক কথাটি শোনো তোমরা যে আমি বলে কোনো আরামই পাই না। কোথায় ভরা বিশ্বাসে মন দিয়ে শুনবে না কেবলই আমার প্লেটের ফাঁকি দিয়ে ফেলবার চেষ্টা। যখনই সত্যি কোনো গল্প হাঁকড়াই তখনই এটা সহ্য করা যায়, কিন্তু যখন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করছি তখনও যদি। তারপর তারাপদ বলিল, এতে অভিমানের কিছু নেই, এ তোমাদের প্রায়শ্চিত্ত। তোমরা লেখকেরা সামান্য অভিজ্ঞতাকেও ঘুরিয়ে পিছিয়ে সচেতন অচেতনে অবচেতনে নানা রকমের জিনিসের দোহাই দিয়ে এমন একটা জিনিস দাঁড় করাও যে তোমরা যে কোনো সত্যের যথাযথ রূপ বজায় রাখবে এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সুধেন বলিল, ও বেচারাদের মুশকিল আছে, সত্যি যথাযথ রূপ বজায় রাখলে ওদের পেট চলে না। তোমরাও চাও রস, সত্য কথায় তো মোটেই নেই। যুধিষ্ঠিরের সমস্ত জীবন আগাগোড়া দেখে গেলে মাত্র একটিবার রস বা রসিকতার সন্ধান মিলবে। যখন তিনি ইতিগজ বলেছিলেন অবশ্য কখনো রসের অপব্যয় করেননি বলে রসিকতাটা একটু মারাত্মক রকম হয়ে জমে উঠেছিল। নাও শৈলেন, এই চমৎকার রাত্রের উপযোগী একটা গল্প ভাতো দেখি। ব্যক্তিগত অভিজ্ঞতা হয় ভালোই, কাল গল্প হয় আরও ভালো। এই ভুতুরে রাত্রিতে রুদ্ররসে আমরা একটু ডুবে থাকতেই চাই কি না? সুধেন রেপারটা ভালো করিয়া গায়ে জড়াইয়া গুটাইয়া শুটাইয়া বসিল। শৈলেন বলিল, না, মিথ্যাবাদী বলে ক্রমেই যে এরকম বদনাম হয়ে যাচ্ছে, সত্যিকারের অভিজ্ঞতাটা একটা বলি। সুধেন বলিল, আমার গা শিউরানো চাই, কিন্তু সেজন্য আমি গা আর মন দুটোকে মুড়ি দিয়ে তৈর হয়ে বসে রয়েছি। শৈলেন বলিল, যাতে আমার সমস্ত শরীর অসাড় করে সংলাপ করে দিয়েছ, তাতে তোমার গায়ে একটু কাটাও জাগাতে পারবে না, এত বড় বীর আমার মনে করিনি। একটু চুপচাপ গেল। অলৌকিক গল্পের উপক্রমিতা হইতেছে মৌনতা। গল্প বলিবার বা শুনিবার আগে লোক যেন অনুভব করে সে একটা নিস্তব্ধ জগতে প্রবেশ করিতেছে। চকিত হয়ে একটু থামকাইয়া দাঁড়ায়। শৈলেন দুর্ভবস্যতার কথাই যেন একটু চাহিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরম্ভ করিল। ব্যাপারটা ঘটে ছোটনাগপুর সাইডের একটা জায়গায়, একটা ডাক বাংলোয়। জায়গাটার নাম আর খুলে বললাম না। রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একটা ডাক বাংলোর কথা বলছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস। ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি, একটা জঙ্গলের চার্জ নিতে হবে। মোটর বাসে চলেছি। শীতের সময় প্রায় 4টের সময় দিন মলিন হয়ে এলো। দূরে আকাশের কোলে এমুড়ো ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের মোটর একবার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে লাগলো, যেন বিরাটকায় কি একটা এতক্ষণ শুয়েছিল আমাদের এগুতে দেখে গা ছাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে হবে আমাদের। ভয়, আগ্রহ, বিস্ময়ের সঙ্গে সঙ্গে বেশ একটা কৌতুক বোধ করছিলাম। প্রায় ঘণ্টাখানিকের মধ্যেই আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকাবাঁকা পথ বেয়ে উঠতে আরম্ভ করলাম। যখন প্রায় শিকড় দেশে পৌঁছেছি মোটর গেল বিগড়ে। সারাতে দেরি হবে, রাত্রি হয়ে যাবে। সন্ধ্যা পাহাড়ের শোভা দেখবার জন্য আমি মোটর থেকে নেমে খানিকটা তফাতে একটা পাহাড়ের পাথরের চাইয়ের ওপর গিয়ে দাঁড়ালাম। পিছনে রয়েছে একটা খাড়া শিখর, সামনে গভীর খাত। খুব গাঢ় হতে আসছে লাগলো। একটা অনুভূতি মনটার ওপর জেঁকে বসে লাগলো। চারিদিকে পাহাড়ে ঢেউ, নিস্পন্দ, স্তব্ধ, রহস্যময়। অত বড় একটা বিরাট ব্যাপারের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র আর অসহায় বলে মনে হতে লাগলো। কি যে একটা স্বতন্ত্র ভাব! যদি পাহাড়ের ওপর কোনো সন্ধ্যা বা রাত্রি না কাটিয়ে থাকেন তা বুঝতে পারবেন না। অন্ধকার ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো যে একটা বিরাট জীবটা খানিকটা আগে আমাদের দেখে জেগে উঠেছিল, তারই গর্ভে আস্তে আস্তে জীর্ণ হয়ে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন মগ্ন হয়ে রয়েছি, হঠাৎ ডান দিকে দেখি আগুনের ভাটার মধ্যে প্রকাণ্ড দুটো চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো এমন একটা উৎকট আওয়াজ চারিদিকে কাঁপিয়ে উঠেছে। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন বিদ্যুৎ খেলে গেল। আমি পাথরের ওপর থেকে তীক্ষ্ণ জ্ঞানশূন্য হয়ে। সুধেন একটু উৎসুকভাবে প্রশ্ন করিল, ভাটার মতো চোখ নিয়ে চিৎকার করে উঠল,
তোমার কল্পনায় অজগর বাস্তব হয়ে পড়ল নাকি? শৈলেন একটু হাসিয়া বলিল। তখনই নিজের কাছে একটু লজ্জিত হয়ে পড়লাম। ব্যাপারটা আসলে এই যে মোটর তোয়ের হয়েছে, ইলেকট্রিক হর্ন দিয়ে হেডলাইন জ্বলেছে, সামনের একটা পাথরের গায়ে আর আলো ঠিকরে পড়ছে। হাসি পেল। ভয়ে এমন তন্ময় করে সব ভুলিয়ে দেয়, এক্ষুনি যে কোনো অতলে তলিয়ে যেতাম। তারপর মোটরে এসে উঠলাম। পাহাড়ের পথ দুই চোখ খুঁদিয়ে খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে মোটরে নামতে লাগলো। কেন জানি না ওই যে সন্ধ্যার কেমন একটা অহেতুক ভয়ের ছাপ মনের ওপর পড়ল, কোনো মতে যেন তা কাটতে চাই না। আমার যে আজকে রাত্রিটা একলা একা ডাকবাংলোয় কাটাতে হবে, এই চিন্তাটা আমায় পীড়া দিয়ে লাগলো। বরাবরই কেমন যেন অন্যমনস্ক আর মনমরা হয়ে রইলাম। বিপদের ওপর বিপদ, মোটর আর একবার বাগড়া দিলে। আরও প্রায় কোয়ার্টার 3 গেল। পাহাড় থেকে যখন নামলুম তখন দিব্যি রাত হয়ে গেছে। যখন ডাকবাংলোর সামনে পৌঁছলাম, কবজি উল্টে হাত ঘুরিয়ে দেখি 9:30। শীতের 9:30 গভীর রাত্রেই বলতে হয়। সে নিশুতি আবিষ্ঠনীয়র মধ্যে প্রায় দুপুর রাতের সামিল। ড্রাইভার কয়েকবার ঘন ঘন হর্ন দিলে কোনো সাড়া নেই। ড্রাইভার বললে মোটর প্রায় ঘন্টা 4 লেট হয়ে গেল। কিপার গ্রামে চলে গেছে নিশ্চয়ই। অবশ্য যাওয়া ব্যাটার উচিত হয়নি। ওর ডিউটি হচ্ছে মোটর যাওয়া নিয়ে তারপর বাড়ি যাওয়া। কোন লোক না নামলে। খাতির করে আমার বাক্স, বিছানার গাঠরি আর সুটকেসটা ডাকবাংলোয় বারান্দায় এনে রেখে দিলে। বললে আপনার টর্চ রয়েছেই, একটু দূরেই গ্রাম, সেখানে গেলেই তারা কিপারকে ডেকে দেবে। কিন্তু বাবু কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম কি? এই সময় মোটর থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না, কিছু নয়, মানে এখানকার যে কৃপার। আবার তাগাদা হাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বললে একলা মানুষ, তা ভয় পাবার কিছুই নেই। এমন কিছু বলতেও পারলাম না। প্রায় ঘন্টা 3-4 লেট যাচ্ছে, তাই নিজে যেতেই একটু খাতির করলে। আর বলবারই ছিলই বাকি। মোটরটা চলে গেল। যতক্ষণ তার একটু আওয়াজ শোনা গেল কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর একেবারে নিঃশব্দ হয়ে গেল। যেমন দপ করে একবার জ্বলে ওঠে প্রদীপ নিভে আওয়াজটাই সেই রকম একটা আর্তনাদ করে যেন নিভে গেল। নির্জন বাড়িটার বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারিদিকে পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যায়। দৃষ্টির সীমার বাইরেই নিবিড় অন্ধকার। ডান দিকটাই অন্ধকার, যেন আরও এক পোচ ঘন ঘন। যেটা পেরিয়ে এলাম সেই পাহাড়টা আর কি, বেশ গুছিয়ে ভাবতে পারছি না। টর্চটা জেলে গ্রামের ঠিক দিকে যাই তো হয়তো পাশেই পাবো। যদি ভুল দিকে পা বাড়াই তো বোধহয় এমন 2-4 মাইল গিয়েও মানুষের চিহ্ন পাবো না। দেখে তো আসছি সমস্ত দিন নিতান্ত বিরল বসতি দেশ। রক্ষকটা সম্বন্ধে ড্রাইভার কি বলতে চাইছিল, থেমেই বা গেল কেন? কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো। পায়ের পেছনের দিকটায় একটা লম্বা ভিজে টানে আচমকা শিউরে উঠলাম। ফিরে দেখি একটা খুব বড় কালো কুকুর। তাড়াতে গিয়ে আরও শিউরে উঠলাম হঠাৎ মানুষের আওয়াজ শুনে। কাছেই বারান্দার কোণের কাজটাই। কুকুরের খানিকটা সামলাতে না সামলাতে হঠাৎ এটা কানে যাওয়ায় একটু অভিভূত হয়ে উঠেছি। এমন সময় কুকুরকে সাথে একটা লোক অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বললে, ও কিছু করবে না হুজুর, মোটরে আজ আপনাদের খুব দেরি হয়ে গেল। কিছু দুর্ঘটনা ঘটেছিল নাকি? লোকটার খুব বয়স হয়েছে বলে মনে হলো, আর আশ্চর্য রকম রোগা। এত রোগা যে চলছে তা মাটিতে পায়ের আওয়াজটুকু হচ্ছে না। গায়ে প্রায় আপাদমস্ত মুড়ি দেওয়ার একটা সাদা কম্বল। আঙ্গুলগুলো এত শীর্ণ আর এত অস্থিসার যে মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। মোটর ছায়ার পর থেকে যে একটা কেমন ছমছমে ভাব মনে লেগেছিল মানুষ থেকে, সেটা যাওয়া উচিত ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, যাওয়া তো দূরের কথা, বরং একটু বেশি বেড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কথায় উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো বা না ঠিক। তাকে আর চোখে একটু ভালো করে দেখবার চেষ্টা করে বললাম, চাবি খোলো। এই যে খুলি বলে আমার আর দোরের মাঝখানটায় আমার দিকে পেছন করে দাঁড়ালো আর ঝুঁকে যেন কোমরের চাবিটা তালার লাগিয়ে দিয়ে তালাটা খুলে ফেললে। দরজাটা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বললে, যান, আমি বাক্স বিছানা নিয়ে আসছি ভেতরে। তালা খুললো বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো শব্দ হলো না। যা হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবেই হয়েছে, তোমার যেমন সবল দেখছি। লোকটা হি হি করে হেসে উঠল। আমার কথাটা বলেই বারান্দার মোটগুলোর দিকে চলে গিয়েছিল বলে ওর মুখটা দেখতে পেলাম না বটে, তবে হাসির আওয়াজটা কানে একটু নতুন ধরনের ঠেকল। যেন মুক্ত মাঠের ওপর দিয়ে যে একটা কনকনে হাওয়া
হু হু করে বয়ে যাচ্ছে, তারই একটা ঝলক ঘরের মধ্যে ঢুকে তরঙ্গিত হয়ে আবার কোন পথ পেরিয়ে গেল। হাসি কিন্তু ওই হাওয়ার মতোই সুরহীন আর কনকনে, আমার হাড় পর্যন্ত যেন হিম হয়ে গেল। ভয়ের এত সামনাসামনি কখনো হয়নি, কিন্তু নিরুপায়। আর নিরুপায় বলে জবরদস্তি একটা ধারণা মনের মধ্যে বদ্ধমূল করবার চেষ্টা করলাম না। নিশ্চয়ই মানুষ, নিজের মনকে ধিক্কার দেওয়ারই চেষ্টা করলাম। দেখো তো, কথা কইলে এক ছুরি মোট আনতে গেল মানুষ নয়। টর্চটা জেলে ঘরে ঢুকবে এমন সময় সব কিছু দেখে নিলাম। বেশ বড় ঘরটা, টর্চ ফেলতে আলোটা সামনে একটা খোলা দরজার মধ্যে দিয়ে ভেতর দিয়ে আর একটা দেওয়ালের উপর গিয়ে পড়ল। অর্থাৎ এই ঘরের লাগোয়া আর একটা ঘর আছে। ছোটই বলে মনে হলো। বাক্স বিছানা আনার কোনো শব্দ না পেয়ে ফিরে টর্চ ফেলে দেখতে যাব, দেখি সবগুলো ঠিক পেছনে জড়ো করা হয়েছে। সুধেন কীরকম লাগছে ডাক শুনিয়া সুধেন একটু চমকে উঠিল, একবারে অবিষ্ট হইয়া গিয়াছিল আর কি, সামলাইয়া লইয়া বলিল, বেশ, এত হাতের কাছে যে ভূতকে পাবো কল্পনাও করতে পারিনি। আর এত স্পষ্ট ভূত যে বেশ বুঝতে পারা যাচ্ছে কোনো সাহিত্যিক গল্পের অবতারণা করেননি। তারপর তাহার মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, একটা গাঁজাখুরি আরম্ভ করেছ, তা সে বরং ভালো। তুমি দুঃখ করেছিলে বটে, কিন্তু তোমাদের সাহিত্যিক গল্পে সর্বদা একটা যেন ধুকপুকুরি লেগে থাকে। হয়তো বা ভাবছি তা নয়, হয়তো যা হবে মনে করছি ঠিক তার উল্টোটি হয়ে বসবে। হয়তো ঠিক করে রেখেছি এইবার বিয়ে হবে, দুজনের একেবারে মুখ দেখা দেখি বন্ধ। নাও, বেশ বৃষ্টিটা জমে এসেছে। সেই অত্যন্ত রোগা বুড়োটি নিঃশব্দে অবলীলাক্রমে সেই অত্যন্ত ভারী মোটোগুলো এনে তোমার পেছনে জড়ো করলো। তারপর শৈলেন বলিল, জিনিসটা বোধহয় কাঁচাখুরির মতো শোনাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস করো, যা প্রত্যক্ষ দেখেছিলাম আর নিজের কানে শুনেছিলাম মাত্র তাই তোমাদের কাছে বলে যাচ্ছি। একটা কথা আমি গোড়াতেই বলে রেখেছি, লুকোইনি। অর্থাৎ সেদিন সন্ধ্যে থেকেই কেমন একটা থমথমে ভাব আমার মনের আধিপত্য বিস্তার করেছিল। পাহাড়ের ওপরেই সেই গাম্ভীর্য স্তম্ভিত ভাব, তারপর সেই জনহীন বাংলাতে সেইভাবে একলা পরিত্যক্ত হওয়া, সেই কালো কুকুরটাকে নিস্তব্ধে এসে পা চেটে দেওয়া, তারপরে আচমকা সেই শীর্ণ লোকটার অন্ধকারের মধ্যে থেকে আবির্ভাব, সব মিলিয়ে ধারাবাহিকভাবে আমার আতঙ্কটা পুষ্ট করে যাচ্ছিল। ওরই মধ্যে আবার লোকটা পেয়ে এক আধবার একটু সাহসের মতো হয়েছিল বোধহয়, কিন্তু সে ভাবটা স্থায়ী হতে পেল না। হয়তো জিনিসগুলো আনতে রাখতে শব্দ হয়েছিল, প্রেত ইথার জাতীয় বটে, কিন্তু সে যা স্পর্শ করবে তাও যে লঘু হয়ে যাবে এমন কথা আমি কোথাও পাইনি। কিন্তু অন্যমনস্ক থাকা দরুণই হোক বা যে জন্যই হোক, ঘুরে জিনিসগুলোর উপর নজর পড়তে মনে হলো, কই শব্দ শুনলাম না তো, একটা কথা বলিনি। লোকটা আমি লোকটা বলেই চালাই, কোনো আলোর সঙ্গে আনিনি। ৩-৪টে জিনিস হলো দিব্যি ওজন দুরন্ত, অথচ একটু শব্দ কানে এলো না। আর এসে পড়লো যেন ফিরে না দেখতেই একটা বিশ্রী খটকা লাগলো। কি বলতে চেয়েছিল লোকটার সম্বন্ধে? এই নয় তো সে নয়, সে নিজে দূরে থাকার দরুন সে সবসময় আসতে পারে না। আর সেই ফাঁকতারে চিন্তার মাঝখানেই সমস্ত শরীরটা আমার শিউরে উঠল। আবার তখনই যে ভাবটা কেটে গেল, কেননা কড়া টর্চের আলো স্পষ্ট দেখেছে একটা মানুষ ঘরের মধ্যে চলাফেরা করছে। এই শুনলাম কথা কইলে, স্বরটা একটু চাপা, কিন্তু নাকি নয়। এ অবস্থায় সন্দেহ আরও বেশিক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম, বললাম, বিছানাটা পেতে ফেলো দেখিনি। আচ্ছা, আগে আলোটা জেলে ফেলো। কোথায় আলোটা? টর্চ আর কতক্ষণ জেলে রাখবো? জেলে রাখা মানেই তো পয়সা পোড়ানো। আলাপটা সহজ করে ফেলবার জন্য একটু রসিকতা করেছিলাম। লোকটা সেই রকম হি হি করে হেসে উঠল, বললে, না, টর্চ আর আপনাকে বেশিক্ষণ জেলে রাখতে হবে না বাবু। প্রায় সঙ্গে সঙ্গে একটা মজা হলো। টর্চের চাবিটা টিপে ধরে টর্চটা জেলে রেখেছিলুম, আঙুলটা একটু আলগা হয়ে গিয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে স্প্রিংওয়ালা টর্চগুলো হয়েই এরকম, কিন্তু এক্ষেত্রে আর জ্বলল না, ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা যে খারাপ হয়ে গেল। অত কড়া একটা আলো নেবার আরও অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ করে ফিউজ হয়ে যাওয়াটা খেয়ালের মধ্যে আনিনি। ওরকম কয়েকবার হয়েছে বটে, কিন্তু উত্তর না পাই গায়ে কাঁটা দিয়ে উঠল। হাত দুইকের মধ্যে এই লোকটা ছিল, অথচ উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালিয়ে দেখি ঠেকে কিনা কারোর গায়ে, কিন্তু কেন বলতে পারি না, সাহস হলো না ও পরীক্ষা করতে। নিজের গলায় আওয়াজে নিজের ভয়টা ভাঙবার জন্য একটু জোর করে আওয়াজ প্রশ্ন করলাম, কোথায় গেলে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বুঝতে পারছি শরীরটা ঝিমঝিম করে আসছে। মুড়ি হয়ে আরও জোরে বললাম, গেলে কোথায়? তোমার যে আলো আনতে বললাম, শুনছো? কোথায় গেলে? হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতিধ্বনি ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটার কাদের মেলা বসে গেছে। আমার ভয়ে অতি সজাগ কানে শোনালো যে ঘরের চারিদিকে শত কণ্ঠে কারা আমারই কথার ব্যঙ্গ প্রতিধ্বনি করে বলছে, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? অনুভব করছি মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠেছে। কি যে করব বুঝতে না পেরে অসাড় হয়ে খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর পাশে নজর পড়তে মনে পড়লো দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে ছুটে বেরোতে যাব, দেখি সামনের দেওয়ালে একটা স্পষ্ট আলো পড়লো। প্রায় সঙ্গে সঙ্গে লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো। ময়লা চিমনি, তেলটা খারাপ নিশ্চয়ই। খানিকটা ধোয়ার নিচে একটা মিটমিটে শিখা জ্বলছে। কাছের শেখর যেমন মাটি আঁকড়ে থাকে, সেই রকমভাবেই লিকলিকের কালো কালো আঙুল দিয়ে লোকটা লণ্ঠনের হাতলটা লেপ্টে ধরেছে। অস্পষ্ট আলো তার কটরগত চোখে উঁচু চোয়ালের হাড়ের ওপর পড়ে উৎকণ্ঠ দেখাচ্ছে, কিন্তু তা দেখাক, রোগা মানুষ উপায় কি? যা হোক, ভূত তো নয়, ভূতে তো আর আলো জেলে আনবে না। একটু অপ্রভিত হয়ে বললাম, তাই বলি তুমি বুঝি আলো জ্বালতে গিয়েছিলে? হ্যাঁ, আলো জেলে নিয়ে এলুম। এবার আপনার বিছানাটা করে দিই, খাবেন কি? বললাম, সেজন্য ভাবনে নেই, টিফিন ক্যারিয়ার আমার খাবার আছে, শুধু তুমি বিছানাটা করেই দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি? বলে ফিরে মোটগুলো দেখতেই চোখ কষতে, টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। এরকমভাবে একটু মুখের দিকে তার দিকে চাহিলাম। সরেল নাকি খাবার শুদ্ধ ক্যারিয়ারটা? বললাম, বারান্দা থেকে আনোনি বোধ হয়, দাঁড়াও দেখি। আলোটা নিয়ে বারান্দাটাই এলাম, সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা মোটগুলো ভেতরে নিয়ে আসার সময় লুকিয়ে ফেললেন না তো? কিন্তু তা প্রায় অসম্ভব। আমি যতদূর বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিস তিনটে এনেছে তাতে একটা জিনিসই আনা চলে না। এর মধ্যে আর লুকোবার সময় পাবে কোথা থেকে? তবুও কেমন একটা জিদ ধরে গেল। সে কালি পড়া আলো নিয়ে সমস্ত বারান্দাটা এমুড়ো উমুড়ো একবার দেখে নিলাম। না, পাওয়াতে আর রক্ষে চেপে নিল। নিশ্চয়ই কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়িটার পেছনে গেলাম। এক হারা বাংলো, মাঝখানে একটা বড় ঘর, দুদিকে ছোট ছোট ঘর, সামনের দিকে বারান্দা আছে, পেছন দিকে তাও নেই। বাড়িটার পরই পরিষ্কার জমি, কোথায় লুকোবে? অথচ টিফিন ক্যারিয়ার তো আমি এনেছি। বাসায় একবার পড়ে গিয়ে বাটিগুলো আলগা হয়ে গেছিল, তবে গুছিয়ে ভালো করে বসিয়ে নিলাম। তাহলে গেল কোথায়? চিন্তার মধ্যেই হঠাৎ দূরে নজর পড়েই মনে হলো খানিকটা দূরে কম্পাউন্ডারের শেষে একটা ঘরের মতো আছে। চোর যেন ধরে ফেলেছি, এইরকম উৎসাহ নিয়ে এগুলাম। একটা ছোট্ট ঘরই, শেকল দেওয়া। ঢুকে ভেতরে গিয়ে দেখি একটা কেরোসিন তেলের আধ ভরা টিন, গোটা দুই আলো, গোটা দুই বালতি। টিফিন ক্যারিয়ার নেই। রাগ কি জিদ কি নিরাশ কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ার ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে যে নিশীথে পাওয়ার মতো আমি ক্রমাগতই সেই মিটমিটে লণ্ঠনটা হাতে করে বাড়িটার চারিদিকে চক্কর দিয়ে চলেছি, দুবার চারবার পাঁচবার, তারপর আর হিসেব নেই। ঘুরেই চলেছি। মনে শুধু একটা মাত্র প্রশ্ন, আমার খাবার কোথায় গেল? কেরিয়ারের মধ্যে করে আনা আমার খাবার কোথায় গেল? আমার খাবার ভেতরে ভেতরে কার সঙ্গে যেন একটা তুমুল তর্ক বেঁধে গেছে। গেলেই হলো খাবারটা, অত কষ্ট করে স্বাদ করে নিয়ে এলাম। শৈলেন একটু চুপ করিয়া সিগারেটে একটা দীর্ঘ টান দিয়া ধীরে ধীরে ধোঁয়া ছাড়িতে লাগিল। তারাপদ বলিল, বৃষ্টি দেখছি আজ আর থামবে না। সুদেন কহিল, তোমায় বাহাদুরি দেব, জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লে না? প্রায় সেই রকমই হয়। লোকে ভয়ের মধ্যে অনেক সময় ঠিক থাকে, কিন্তু ভয়ের ঝোঁকটা কেটে গেলে যখন দেখি সে অবস্থার মধ্যে ছিল, তখন অনেকের সময় আর ঢাল রাখতে পারে না, অনেকের সময় মারা যায়। শৈলেন ধীরে ধীরে যেন আবিষ্টভাবে বলিল, অজ্ঞান তখনও হয়নি। তবে কেন যে হয়নি আমার এখনো আশ্চর্য বোধ হয়। ফিরে এসে দেখি লোকটা বারান্দায় একটা যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো রাগ। বললাম, আমি ঘন্টা তিনেক কি ভেবে কথাটার শেষ করলাম না। লোকটা দু হাতে চোখ রকরে ঘর ঘরে, অথচ অত্যন্ত চাপা স্বরে বললে, ঘুমিয়ে পড়েছিলাম বাবু, ঘুম কাতুরে মানুষ, পেলেন না? বললাম, না। বাসে এনেছিলেন ঠিক মনে আছে? আমার একটা আরও বেড়ে গেল। হাত ধরে একটা ঝাঁকানি দিতে যাব, তখনই সম্বিত হলো, যদি হাত ধরতে গিয়ে শূন্য মুঠো বাঁধি, কিংবা যদি দেখি শুধু একটা মরার হাড় মুড়িয়ে ধরেছি, তখন তবুও তো মাঝখানে একটা সন্দেহের ব্যবধান আছে। তখন নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয়ই এনেছিলাম। বললে, আচ্ছা, আপনি ভেতরে যান, নিশ্চয়ই খুব শীত করছে আপনার।
আমার ভুল বোধ হয়, কিন্তু মনে হলো যেন ঘরে ঢুকে কপাট দুটো ভেজিয়ে সে অন্ধকারে আলোর শীষটা উস্কে দিয়েছি। এইটুকুর মধ্যে লোকটা দরজা ঠেলে ঘরে ঢুকলো, টিফিন ক্যারিয়ারটি সামনে রেখে দিয়েই বললে, এই নিন। তৎক্ষণাৎই হো হো করে হেসে উঠল। সেদিনই আমি মনের একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থা আর ভয় থাকে না। মনস্তাত্ত্বিকেরা বলেন এটা বড় ভীষণ অবস্থা, এটা ঠিক বর্ডারল্যান্ড। আর সন্দেহ নেই, বেশ বুঝতে পারছি হাতখানেক দূরেই প্রেতাত্মা। তারই সঙ্গে কথা কইছি বেশ স্পষ্ট স্বরে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? হি হি করে হাসির সঙ্গে উত্তর দিল, আপনি যেখানে রেখেছিলেন। প্রতি মুহূর্তে উৎকণ্ঠ ভয়ের একটা ঢেউ যেন সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। ক্রমেই মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠেছি। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট নয় সত্য, তার সম্মুখীন হতে হবে। একটু দৃঢ় স্বরে বললাম, রেখেছিলাম মোটর বাসে, সেটা এখন কিছু নয় তো 25-30 মাইল দূরে। সেখান থেকে আনলে তাহলে? শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয়ে শরীরটা ভেতর থেকে শিউরে উঠে লাগলো। 25-30 মাইল দূরে? 25-30 মাইল? এরপরে একটু মনে পড়ে যে হি হি করে একটা হাসির ক্ষীণ হতে হতে একেবারে কতদূর পর্যন্ত গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। শৈলেন চুপ করিল। মনে হইল কাহিনীটা বলতে যেন সে একটু শান্ত হইয়া পড়িয়াছে। ক্রমে তাহার সহজ ভাবটা ফিরিয়া আসিল। এবার বেশ ঘরোয়া কথাবার্তার মতো বলিতে লাগিল। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন সকাল হয়েছে। দেখি আমার চারিদিকে বেশ একটা ভিড় জমেছে। আমি একটা বড় ঘরে একটা খাটের ওপর শুয়ে আছি। একজন লোক মাথায় একজন পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছে লোকটির ওপর চোখ পড়তেই চোখ আর ফেরাতে পারি না। লোকটি হি হি করে হেসে বললে, কিছু ভয় নেই বাবু, রাতে অত ভয় পেয়ে গেলেন কেন? আমি না ধরে ফেললে তো পড়িয়ে যেতেন মুখ থবড়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর হুঁশ হলো, সত্যিই তো না হয় বেরোয়া রকম রোগাই, কিন্তু এই মানুষকে অত ভয় পাবার। তারাপদ সুধেন তৎক্ষণাৎ নিরাশ হয়ে চিৎকার করে উঠিয়া বলিল, মানুষ? শৈলেন ইঞ্জি চেহারা হেলিয়া কপট করিয়া প্রশ্ন করিল, তবে তোমরা কি ভেবেছিলে রোগা আর খাপছাড়া মানুষই মানুষ নয়? দুজনেই কতটা অপ্রস্তুতভাবে ভ্রুকুঞ্চিত করিয়া শৈলিনের দিকে চাহিয়া রহিল। সুধীন বলিল, আবার ঠকারে? সেই অভিজ্ঞতার ওপর রং ফেলিয়া গল্প? শৈলেন বলিল, তোমরা যে রস চেয়েছিলে সেটা পেয়েছ তো? ডাক বাংলোয় কি পারি যদি তো পরিবেশন করতে সক্ষম, আপত্তি কিসের? তারাপদ বলিল, বেশ গল্পই যদি সমালোচনার ধাক্কা সামলাও। মানুষ 25 মাইল দূরে বাসের ভেতর থেকে টিফিন কেড়ে নিয়ে এলো কি করে? আর সবই নয়, বাদ দিলাম মনটা যেদিন ভয়ে খুব হাই স্ট্রং ছিল, সবই কি তার বিকার? শৈলেন ক্রমেই বেশি আশ্চর্য হইয়া বলিল, আনিনি তত দূর থেকে। তবে? শৈলেন উত্তর করিল, সে কথা তো লোকটা নিজেই বলে দিলে। আমি যেখানে রেখে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছে। কোথায় রেখেছিলে? মোটর থেকে নামিয়ে রাস্তায়। তারাপদ সুধীন শৈলের মুখ থেকে দৃষ্টি নামাইয়া চুপ করিয়া রহিল। শৈলেনের মতো অবস্থায় না পড়িয়া যে তাহার মতো ধাঁধায় পড়িয়া গিয়াছে, তাহার জন্য বোধহয় লজ্জিত হইল একটু। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।